গুড মর্নিং সেন্স রাইডার্স। যেমন করে কথা দেওয়া ছিল আমরা ফিরবো হোয়াইটবোর্ডের সামনে, ঠিক সেই প্রতিশ্রুতি নিয়ে আবার সামনে এসে হাজির হলাম। আমাদের প্রথম ক্লাস কেমিস্ট্রি ছিল, তারপরে আমি বায়োলজি নিয়ে আজকে এসে হাজির হলাম। আমরা কখনো হোয়াইটবোর্ডের সামনে, কখনো কিছু মোটিভেশনাল স্টোরি নিয়ে, তোমার আমার মাঝে থাকা সেই সব মানুষদেরকে নিয়ে যারা লড়ছে, যারা জেতার জন্য স্বপ্ন দেখছে, তাদেরকে নিয়ে ফিরবার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ঠিক তেমনি ভাবে আমরা আজকে ক্লাস নিয়ে থেকে গেলাম। আজকে আমাদের টপিক সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তো অবভিয়াসলি যে কোনো চ্যাপ্টার যখন শুরু করবো আমরা, তার হেডলাইন সেটা থেকে কিছু ইনফরমেশন আমরা অবশ্যই পেতে পারি। অবভিয়াসলি আমরা শুরু করবো সেটা দিয়ে। কি আছে? সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। মানে দেখো কয়েকটা ভাগে আমি যদি ভাগ করি, সেক্সুয়াল রিপ্রোডাকশন সেক্সুয়ালি হবে, এবং সেটা ফ্লাওয়ারিং প্ল্যান্টের, মিন্স in those plants who flowers, ঠিক আছে, plants who hold flower, যেসব গাছের ফুল হয় তাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন। অবভিয়াসলি প্রশ্ন আসবে সেক্সুয়াল রিপ্রোডাকশন কি? সেক্সুয়াল রিপ্রোডাকশন মিন্স সিম্পলি সেক্সুয়াল রিপ্রোডাকশন তাদেরকেই বলবো যেখানে দুটো গ্যামেটের ফিউশন হয়, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের ফিউশন হয়, সেটাকেই বলবো আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন। ওকে, ঠিক তেমনি ভাবে হিউম্যান রিপ্রোডাকশন হোক বা প্ল্যান্টদের হোক বা অন্য অর্গানিজমদের হোক, সেটা যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তাহলে সব সময় একটা মেল গ্যামেট and একটা ফিমেল গ্যামেটের ফিউশন হয়। ওকে, তখন সেই ধরনের রিপ্রোডাকশনকে কি বলবো আমরা? এটা বলবো সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবং প্রত্যেকটা সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা তিনটে স্টেপে ভাগ করতে পারি। যেহেতু আমাদের রিপ্রোডাকশন মিন্স মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের ফিউশন, দ্যাট মিন্স ফার্টিলাইজেশন, তাই যে কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা তিনটে স্টেপে ভাঙতে পারি, তিনটে স্টেপে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে আমি এটা মুছে দিলাম, যদি লিখতে হয় তাহলে পজ করে লিখে নিও, ঠিক আছে? প্রত্যেকটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের স্টেপস 1 2 3। মিডল স্টেপ যেটা হচ্ছে ফার্টিলাইজেশন স্টেপ, that means fusion of male gamete and female gamete। ঠিক ফার্টিলাইজেশনের আগে যে ইভেন্টগুলো তার হয় সেই অর্গানিজমে, সেই প্ল্যান্টে, সেই অ্যানিমালে, আগের ইভেন্টগুলো, আগের ঘটনাগুলোকে বলবো প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট। এবং পরে ফার্টিলাইজেশনের পরে যে ইভেন্টস গুলো থাকে তাদেরকে বলবো আমরা পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। অবভিয়াসলি তাহলে ফার্টিলাইজেশন ইভেন্টে হয় কি, এখানে ফিউশন অফ মেল and female gamete, আর তাহলে প্রি ফার্টিলাইজেশন ইভেন্টে কি হয় এবং পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে কি হয়? অবভিয়াসলি যে গ্যামেটস গুলো আমাদের ফার্টিলাইজেশন হবে, প্রি ফার্টিলাইজেশনে হয় কি, তাদের প্রোডাকশন হয়, আর পোস্ট ফার্টিলাইজেশনে এই গ্যামেটটা ফার্টিলাইজেশন হওয়ার পরে তৈরি করে জাইগোট, এবং পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে সেই জাইগোটের ডেভেলপমেন্ট হয়। এটা বেসিক স্ট্রাকচার অফ সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম। ওকে, তাহলে প্রি ফার্টিলাইজেশনে গ্যামেটোজেনেসিস হয়, গ্যামেটোজেনেসিস, এবং পোস্ট ফার্টিলাইজেশনে মেনলি এমব্রায়ো ডেভেলপমেন্ট। ওকে,
বুঝে দিলাম। এবারে এবারে আসবো আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট যেটা শুরু করেছিলাম, আমরা সপুষ্পক উদ্ভিদে যৌন জননে আসবো। আমরা বলছি বারবার ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তার মানে যেসব উদ্ভিদে ফুল ফোটে, অবভিয়াসলি ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত, ফুল যদি ফোটে তাহলে ভাবতে হবে বসন্ত এসে গেছে। আচ্ছা দেখো, আমরা একটা ফুলের স্ট্রাকচার যদি লক্ষ্য করি, একটা ফুলের একটা আদর্শ ফুলের যদি স্ট্রাকচার লক্ষ্য করি, আমরা চারটি অংশ দেখতে পাবো। ঠিক আছে, সেখানে আমরা অল্প বিস্তর জেনেওছি যে বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। ঠিক আছে, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম, এই চারটে পার্ট থাকে। কিন্তু চারটে পার্টের মেইন ইম্পর্টেন্ট জিনিস যেটা, যেহেতু আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে এসেছি, সেখানে আমার মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম, যেখানে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের প্রোডাকশন হবে। এটা ইম্পর্টেন্ট। তার আগে জানার জরুরি সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্লাওয়ার। আমরা আমাদের বাস্তবে, আমাদের পরিবেশে যদি চারিদিকে তাকাই, নানান আকৃতির, নানান রঙের, নানান বর্ণের প্রচুর পরিমাণে আমরা ফুল দেখতে পাই। যে ফুলগুলো দেখে আমরা সত্যি অবাক হয়ে যাই যে এত সুন্দর ডিজাইন, এত সুন্দর তাদের আকৃতি, আকার, রং এবং ফুলের গন্ধ, মধু, এগুলো কিভাবে কেন বা তৈরি হয়েছে, সেই উদ্দেশ্য কি ফুলটা তৈরি হওয়ার, ফুলটাই বা কি। অ্যাকচুয়ালি flower is nothing but a modified shoot. Flower is nothing but a modified shoot. মডিফিকেশন কিসের জন্য হয়? ফর রিপ্রোডাকশন। শুধুমাত্র রিপ্রোডাকশনের জন্য একটা কাণ্ড, শুট, তার মডিফিকেশন হয়ে ফ্লাওয়ারে কনভার্ট হয়েছে। ওকে, ফ্লাওয়ারের বৃদ্ধি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র যদি আমরা দেখি, একটা নির্দিষ্ট অংশে গিয়ে তারা সবাই অ্যাটাচ হয়, যেটাকে আমরা বলি থ্যালামাস। ওকে, সেই থ্যালামাসের জায়গায় অ্যাটাচ হয় এবং থ্যালামাসের যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, সেখানে দেখবো যেমন একটা কাণ্ডের নোড, ইন্টারনোড থাকে, ফুলেও ঠিক তেমনিভাবে নোড এবং ইন্টারনোড থাকে। এবং যেহেতু একে স্পেশালাইজড ভাবে মডিফিকেশন হতে হয়েছে, তার জন্য ইন্টারনোড গুলো অনেকটা ছোট ছোট হয়ে যায়, শর্টেড হয়ে যায়। ওকে, তাহলে ফ্লাওয়ার যেটা আমরা এত সুন্দরভাবে দেখি, আমাদেরকে এত মুগ্ধ করে, একটা লাল গোলাপ, ঠিক আছে, সেটা একটা গোলাপ ফুলের কাণ্ড যেমন সবুজ, সেই কাণ্ড ছাড়া কিছুই নয়, সেটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য জাস্ট মডিফিকেশন হয়েছে। কালারটা কিসের জন্য? যারা পলিনেটর তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। ঠিক আছে, এমনভাবে নানান রকম প্রয়োজন, এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্টের জন্য অ্যাডাপ্টেশন হয়েছে। ওকে, তো মোটামুটি এই গেল ফ্লাওয়ার। এবারে যদি আমরা ফুলের মেন পার্টে আসি, ওকে, মেন অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম। ওকে, তাহলে মেল পার্টটাকে যদি আমরা খেয়াল করি, আমরা এবারে আসবো মেল পার্টে। ঠিক আছে, সেখানে কি দেখব? একটা ঠিক এইরকম স্ট্রাকচার, ওকে, এরকম একটা টিপিক্যাল স্ট্রাকচার আমরা দেখতে পাই, যেটা এটাকে আমরা বলি স্ট্যামেন। স্ট্যামেন কি? একটা কমপ্লিট মেল রিপ্রোডাক্টিভ পয়েন্ট। দুটো আমরা অংশ দেখতে পাচ্ছি এই মেল রিপ্রোডাক্টিভ পার্টে। একটা হচ্ছে একদম উপরে একটা বাল্জড অংশ, এটাকে বলি স্টিগমা। দেখো, এই যে একটা টিপিক্যাল
মেল রিপ্রোডাক্টিভ পার্ট বা অ্যান্ড্রোসিয়াম। ওকে, এখানে কি দেখতে পাচ্ছি আমরা একটা উপরের দিকে একটা বাল্জড অংশ, ফোলা অংশ এবং নিচের দিকে একটা স্টিকি মানে দণ্ডাকার একটা স্ট্রাকচার। এই উপরের অংশটাকে বলি অ্যান্থার, অ্যান্থার বা পরাগধানী, এবং নিচের অংশটাকে বলি ফিলামেন্ট। ওকে, এই দুটোকে একসাথে বলি স্ট্যামেন। এখন যদি আমরা ভালো করে লক্ষ্য করি, স্ট্যামেনের দুটো এন্ড, একটা হচ্ছে আপার এন্ড, একটা হচ্ছে লোয়ার এন্ড। এই লোয়ার এন্ডটা ফ্লাওয়ারের বেসের সাথে অ্যাটাচ থাকে। সেই বেসটা কি হতে পারে? কিছু ফ্লাওয়ারে যদি আমরা লক্ষ্য করি, কিছু ফুলে আমরা যদি লক্ষ্য করি, তাহলে নিচে যে থ্যালামাস থাকে, থ্যালামাসের সাথে অ্যাটাচ থাকতে পারে, অথবা কিছু কিছু ফুলের পেটালের সাথে আটকে থাকে। তাহলে এইটা হচ্ছে, এখন আমরা যদি বলি আমার বডির কথা যদি বলি, আমার এটা হাত, হাতের সামনের দিকটা এটা হচ্ছে আমার হাতের ডিস্টাল এন্ড, এবং যেখানে আমার বডির সাথে হাতটা লেগে আছে এই এন্ডটা হচ্ছে আমার প্রক্সিমাল এন্ড। ঠিক একই কম্প্যারিজনটা যদি আমি এর ক্ষেত্রে করি, ঠিক আছে, তাহলে যে পার্টটা স্ট্যামেনের, যে পার্টটা ফুলের থ্যালামাস বা পেটালের সাথে অ্যাটাচ আছে সেটা হচ্ছে আমার প্রক্সিমাল এন্ড, এবং যে পার্টটাতে অ্যান্থার আছে সেটা হচ্ছে ডিস্টাল এন্ড। অবভিয়াসলি এইটা তাহলে প্রক্সিমাল পার্ট of stamen attaches with thalamus or petal। তাহলে যেমন করে বললাম যে একটা টাইপিক্যাল অ্যান্থার বাইলো এবং ডাইথিকাস। ওকে, এখন এই অ্যান্থারের মধ্যেই হবে আমার মাইক্রোস্পোরোজেনেসিস। তো স্বাভাবিকভাবে প্রশ্ন যে হোয়াট ইজ মাইক্রোস্পোর? মাইক্রোস্পোর ইজ মেল গ্যামেটোফাইট। তার মানে যে মেল গ্যামেটকে ধারণ করে। আর মেগাস্পোর সে হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট। সো যদি মাইক্রোস্পোর জেনারেট করে সেই ঘটনাটাকে বলবো মাইক্রোস্পোরোজেনেসিস, যদি মেগাস্পোর তৈরি হয় তাকে বলবো মেগাস্পোরোজেনেসিস। এই অ্যান্থারের মধ্যে আমাদের হবে কি মাইক্রোস্পোরোজেনেসিস। ওকে, এখন এই মাইক্রোস্পোর যেখানে জেনারেট হবে, মাইক্রোস্পোর যেখানে জেনারেট হবে সেই লোকেশনকে, সেই প্লেসকে, তার সেই অবস্থানকে যেখানে মাইক্রোস্পোরোজেনেসিস হবে তাকে বলবো মাইক্রোস্পোরাঞ্জিয়া। কি বলবো? মাইক্রোস্পোরাঞ্জিয়া। ওকে, আমরা সেই মাইক্রোস্পোরাঞ্জিয়ার স্ট্রাকচারটা দেখব। ওকে, আমি মুছে দিলাম সবকিছু। তাহলে আমার অ্যান্থারের মধ্যে হবে মাইক্রোস্পোরোজেনেসিস, যে জায়গায়, যে এক্সাক্ট লোকেশনে মাইক্রোস্পোরোজেনেসিস হবে সেই জায়গাটাকে আমরা কি বলবো? মাইক্রোস্পোরাঞ্জিয়া। সেই মাইক্রোস্পোরাঞ্জিয়াতে কিছু স্পেশালাইজড টিস্যু থাকে, কিছু স্পেশালাইজড সেল থাকে, সেই সেলটা ডেভেলপ করে তৈরি করে আমাদের মাইক্রোস্পোর। ঠিক আছে? ওকে, আমি বলছি আমরা মাইক্রোস্পোরাঞ্জিয়ার একটা ছবি আঁকবো, একটা অ্যান্থারের ক্রস সেকশনের ছবি আঁকবো, সেখান থেকে আমরা দেখতে পাবো, বুঝতে পারবো কি হয় অ্যাকচুয়ালি সেখানে। ওকে, আমি মুছে দিলাম সবটা। নোট করবে অবশ্যই। কোশ্চেন কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ক্লাস শেষ করার পরে একটু এনসিইআরটিটা রিভাইজ করে নিয়ে কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবে। ওকে,
এটা হচ্ছে একটা টাইপিক্যাল একটা আদর্শ অ্যান্থারের ক্রস সেকশন। সেই ক্রস সেকশনটা যদি আমরা লক্ষ্য করি, একটা অ্যান্থারের এই মিড লাইন বরাবর এদিকে একটা লোব, এদিকে একটা লোব, যেমনটা করে বললাম বাইলোব এবং ডাইথিকাস, দুদিকে দুটো লোব। সেই লোবের মধ্যে যদি আমি স্ট্রাকচারগুলো দেখি, সেখানে কিছু স্পেশালাইজড টিস্যু দিয়ে তৈরি চারটি লোকেশন দেখতে পাবো। ঠিক আছে, এই চারটি লোকেশনকে বলবো আমরা মাইক্রোস্পোরাঞ্জিয়া। মাইক্রোস্পোরাঞ্জিয়া। এখন প্রশ্ন আসতে পারে স্বাভাবিকভাবে যে মাঝখানে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি ঠিক একটা মাইক্রোস্পোরাঞ্জিয়ার মতো, এই স্ট্রাকচারটা কি? আমি আসবো, সেটা বলবো অবশ্যই। তার আগে তুমি ভেবে বের করার চেষ্টা করো যে এই স্ট্রাকচারটা কি। ওকে, তাহলে আমার কটা একটা টাইপিক্যাল অ্যান্থারে কটা মাইক্রোস্পোরাঞ্জিয়া পেলাম? চারটে। এইজন্য একটা আদর্শ অ্যান্থারকে যেমন বললাম বাইলোব অর ডাইথিকাস, তেমনি ভাবে এটাকে বলা হয় টেট্রাস্পোরাঞ্জিয়েট। ঠিক আছে, তাহলে আমি একটু আগে বললাম যে মাইক্রোস্পোরাঞ্জিয়া এমন একটা জায়গা যেখানে মাইক্রোস্পোর তৈরি হবে। ওকে, মাইক্রোস্পোর, যেখানে মাইক্রোস্পোর তৈরি হবে, এখানেই হবে মাইক্রোস্পোরোজেনেসিস। এখন এই মাইক্রোস্পোরাঞ্জিয়া এই লোকেশনটা যখন মাইক্রোস্পোর তৈরি হবে, একটা টিউব লাইক স্ট্রাকচার ফর্ম করবে। যে স্পেশালাইজড টিস্যুটা এই মাইক্রোস্পোরাঞ্জিয়াতে আছে, সেই টিস্যুগুলো যখন মিয়োসিস সেল ডিভিশন করে যখন মাইক্রোস্পোর বা পোলেন গ্রেন তৈরি করবে, তখন এই মাইক্রোস্পোরাঞ্জিয়ার জায়গাটা একটা সরু ফাঁকা একটা অংশ তৈরি হবে, যেটাকে বলি আমরা পোলেন স্যাক। তাহলে পোলেন স্যাক ইজ নাথিং বাট a mature microsporangia. ওকে, মাইক্রোস্পোরাঞ্জিয়াটাই পরে ডেভেলপ হয়ে পোলেন স্যাক তৈরি করে। আর এই পোলেন স্যাকের মধ্যেই তৈরি হয়, এই পোলেন স্যাকের মধ্যেই তৈরি হয় পোলেন গ্রেন। ওকে, তো এইখানে যে মাইক্রোস্পোরাঞ্জিয়াটা লোকেশনটা, সেখানে কিছু স্পেশালাইজড টিস্যু থাকতে হবে, কিছু স্পেশালাইজড সেল থাকতে হবে, যে সেলগুলো মিয়োসিস সেল ডিভিশন হয়ে পোলেন গ্রেন তৈরি করবে। সেই স্পেশালাইজড সেলগুলোকে বলি স্পোরোজেনাস, স্পেশালাইজড টিস্যুগুলোকে বলি স্পোরোজেনাস টিস্যু। আর আমরা যেমনটা করে জানি কিছু সেল নিয়ে টিস্যু তৈরি, এখানেও স্পোরোজেনাস টিস্যুগুলো কিছু সেল নিয়ে তৈরি। সেই সেলগুলো স্পোরোজেনাস টিস্যু সেলগুলো কারা? যারা মিয়োসিস সেল ডিভিশন করে পোলেন গ্রেন তৈরি করে। কি করে? এই স্পোরোজেনাস টিস্যুতে কিছু সেল আছে যারা ডেভেলপ করে তৈরি করে পোলেন গ্রেন অর মাইক্রোস্পোর। তাহলে পোলেন গ্রেন যেখান থেকে তৈরি হবে সেটা হচ্ছে পোলেন মাদার সেল। और माइक्रोस्पोर मादर सेल। তাহলে আবার বলছি, এটা হচ্ছে একটা অ্যান্থারের ক্রস সেকশন। একটা অ্যান্থারকে যদি মাঝ বরাবর কেটে দিই, ক্রস সেকশন করি, তাহলে উপর থেকে আমি যদি তাকে দেখি, লক্ষ্য করি, এই ঠিক স্ট্রাকচারটা দেখতে পাবো, যেখানে বাটারফ্লাই শেপ এরকম একটা স্ট্রাকচার, দুটো থিকা, দুটো লোব, ডাইথিকাস, বাইলোব, তার প্রত্যেকটা লোবে দুটো করে মাইক্রোস্পোরাঞ্জিয়া আছে। মাইক্রোস্পোরাঞ্জিয়া মিন্স মাইক্রোস্পোরের বাড়ি, যেখানে মাইক্রোস্পোর তৈরি হবে। চারখানা মাইক্রোস্পোরাঞ্জিয়া আছে, তাই এটাকে বলি টেট্রাস্পোরাঞ্জিয়েট। ওকে, এই মাইক্রোস্পোরাঞ্জিয়া, এই যে লোকেশন, এটা যখন সেল ডিভিশন করে পোলেন গ্রেন তৈরি করে, তখন একটা হলো টিউব ফর্মেশন করে। সেই হলো টিউবটাকে বলি পোলেন স্যাক। তার মানে পোলেন স্যাক মাইক্রোস্পোরাঞ্জিয়াকে ডেভেলপ করে পোলেন স্যাক তৈরি করে। আর এই পোলেন স্যাকের মধ্যেই থাকে পোলেন গ্রেন। ওকে, পোলেন গ্রেন যেমন করে বললাম, পোলেন গ্রেন বা মাইক্রোস্পোর। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কোন সেলগুলো ডিভিশন করে পোলেন গ্রেন তৈরি করে? অবভিয়াসলি বললাম যে সব
টিস্যু, যেসব টিস্যু এখানে প্রেজেন্ট আছে তাদেরকে বলে স্পোরোজেনাস টিস্যু, যেখান থেকে স্পোর জেনারেট করবে। আর সেই টিস্যুর সেলগুলো কারা? সেই টিস্যুর সেলগুলো হচ্ছে যাদের থেকে সেই যে সেলগুলো ডিভিশন করে মিওসিস সেল ডিভিশন করে পোলেন গ্রেন অর মাইক্রোস্পোর তৈরি করবে। তার মানে সেই টিস্যু সেলগুলোকে বলবো পোলেন গ্রেন তৈরি হওয়া সেলকে পোলেন মাদার সেল, মাইক্রোস্পোর তৈরি হয় তাই বলি মাইক্রোস্পোর মাদার সেল। তাহলে এইখানে যে সেলগুলো আছে সেই সেলগুলো ডিভিশন করবে, মিওসিস সেল ডিভিশন করে মাইক্রোস্পোর মাদার সেল ডিভিশন করে মাইক্রোস্পোর অর পোলেন গ্রেন তৈরি করবে। ওকে, এবার দেখো আমি মাঝে একটা মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মতো স্ট্রাকচার রাখলাম। এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামটা কি? এই মাইক্রোস্পোরাঞ্জিয়াম এটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম নয়, মাইক্রোস্পোরাঞ্জিয়াম লাইক স্ট্রাকচার, এটাকে বলি কানেক্টিভ। এই কানেক্টিভটা নাথিং বাট ভাস্কুলার টিস্যু, জাইলেম ফ্লোয়েম। যখন একটা অ্যান্থার ম্যাচিউর থাকে বা ম্যাচুরিটির সময় গোটা অ্যান্থারকে, গোটা স্ট্যামেনকে যে নিউট্রিশন দেয় সেই হচ্ছে এই কানেক্টিভ অ্যান্থারকে নিউট্রিশন দেয়। ওকে, আমরা পরে আসছি আরো। এবার দেখো মোটামুটি একটা মাইক্রোস্পোরাঞ্জিয়া বুঝলাম আমরা। এরপরে দেখবো এই মাইক্রো অ্যান্থারের ক্রস সেকশনের লেয়ারস গুলো দেখবো। ওকে, একটু মুছছি, আমরা লেয়ার গুলো একটু আঁকবো। এখানে কিছুটা মডিফাই করছি, এগুলো মুছে দিলাম, লিখে নিও যদি প্রয়োজন হয়। ওকে ওকে, গুড গুড। অবশ্যই জানিও কেমন কি হচ্ছে, কেমন ভাবে বুঝলে তোমরা। যদি কোনো ইমপ্রুভমেন্টের দরকার পড়ে আমরাও ইমপ্রুভ করবো, তোমাদেরও খুব জরুরি ইমপ্রুভ করা। যদি নিজের জন্য স্বপ্ন দেখে থাকো তাহলে অবশ্যই লিপ্ত পেতেই হবে। আর যদি বোর্ডের জন্য প্রিপারেশন নেওয়া থাকে অবশ্যই বোর্ডের জন্য খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে এবং বোর্ডের সঙ্গে নিট ওরিয়েন্টেড কিছু কোশ্চেন অ্যান্সারও প্র্যাকটিস করতে হবে যাতে আগামী ভবিষ্যৎটাও একটু উজ্জ্বল হয়। ওকে, চলো বেশি কথা বলবো না। এখন এই মাঝে যেটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এখানেই হবে আমার মাইক্রোস্পোর ফর্মেশন। তাহলে আমরা যখন একটা রাজপ্রাসাদ দেখি, রাজাকে ঘিরে কিছু মানুষ থাকে যারা রাজাকে প্রোটেকশন তো দেয় বটে, সঙ্গে যেটাকে আমরা বাংলা ভাষায় বলি তেল মাখানো, বেশ তোষামোদকারী আর কি যারা। ঠিক তেমনি ভাবে এই মাঝে যারা আমাদের ভবিষ্যৎ, যারা আমাদের গ্যামেট প্রোডাকশন করবে, সেই গ্যামেট প্রোডাকশনের বাইরে একটা লেয়ার থাকে যারা একে তোষামোদ করে। দ্যাট মিন্স দেখো আমি এই লেয়ারটা আছি একটা লেয়ার, আর অ্যান্থারের বাইরে ওকে টোটাল 4টে লেয়ার হবে মাইক্রোস্পোরাঞ্জিয়ার স্পোরোজেনাস টিস্যুর বাইরে। ওকে, 4খানা লেয়ার রাখলাম। একদম বাইরে কোনো প্ল্যান্ট হোক, অ্যানিমাল হোক, তার বাইরে প্রোটেক্টিভ লেয়ারটাকে আমরা সবসময় বলি এপিডার্মিস। কি বলি? এপিডার্মিস। এর বাইরে যে লেয়ারটা আছে সেটা এপিডার্মিস। ওকে, এপিডার্মিসের নিচে সবসময় আমরা বলি এন্ডোডার্মিস। এক্ষেত্রে এন্ডোডার্মিস কথা বলবো না, এক্ষেত্রে বলবো এন্ডোথেশিয়াম। ওকে, এই এন্ডোথেশিয়ামের একটা বিরাট ইম্পর্টেন্স আছে, আমি বলছি লেয়ারগুলোকে বলে নিই একটু, ঠিক আছে? তাহলে একদম বাইরের লেয়ার হচ্ছে এপিডার্মিস, তারপরের লেয়ার হচ্ছে এন্ডোথেশিয়াম, এবং মাইক্রোস্পোরাঞ্জিয়াকে ঘিরে রয়েছে যে লেয়ারটা একদম মাইক্রোস্পোরাঞ্জিয়ার বাইরে, তাকে বলি ট্যাপেটাম। ওকে, এবং ট্যাপেটাম এবং এন্ডোথেশিয়ামের মাঝের যে লেয়ার তাকে বলি মিডল লেয়ার। ওকে, এবারে একটা লেয়ারের ইম্পর্টেন্স গুলো একটু দেখবো।
ঘিরে রেখেছে, মাইক্রোস্পোরেঞ্জিয়াকে যারা ঘিরে রেখেছে তারা হচ্ছে ট্যাপেটাম। এই ট্যাপেটাম কি করে, যখন মাইক্রোস্পোরেঞ্জিয়াতে পোলেন গ্রেন ফর্মেশন হয়, যখন পোলেন গ্রেন ডেভেলপ করে, at the time of development of pollen grain, এই ট্যাপেটাম গুলো পোলেন গ্রেন গুলোকে, ডেভেলপিং পোলেন গ্রেনকে নিউট্রিশন দেয়, ঠিক আছে, provides to developing pollen grain। পরাগরেণুকে, যে পরাগরেণু পরিণতি পাচ্ছে, সেই পরাগরেণুগুলোকে ট্যাপেটাম নিউট্রিশন দেয়, পুষ্টি যোগায়। ওকে, এইজন্য এই ট্যাপেটামের সেলগুলো একটু মডিফিকেশন এসেছে, এরা মাল্টি নিউক্লিয়েটেড হয়। মাল্টিনিউক্লিয়েটেড। ওকে, ট্যাপেটামের সেলগুলো মাল্টিনিউক্লিয়েটেড। এবার আসি মিডল লেয়ার। মিডল লেয়ারে যেমনটা করে দেখছো, এই মিডল লেয়ারে অবস্থান করছে কানেক্টিভ। এই মিডল লেয়ারে যে কানেক্টিভ, সেটা কি করে, গোটা অ্যান্থারে স্পোরোজেনাস টিস্যুকে নিউট্রিশন দেয় ট্যাপেটাম, বাট আদার্স যে টিস্যুগুলো আছে, আদার্স যে সেলগুলো আছে, তাদেরকে নিউট্রিশন দেয় এই কানেক্টিভ, ঠিক আছে। এই ভাস্কুলার ক্যামিয়াম, ভাস্কুলার টিস্যু, তারা কি করে, তারা গোটা অ্যান্থারের বাকি অংশগুলোকে নিউট্রিশন দেয়। ওকে, এবার আসি এন্ডোথেসিয়াম। এই এন্ডোথেসিয়াম যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমার মাইক্রোস্পোরেঞ্জিয়াতে তৈরি হয় পোলেন গ্রেন, আর সেই পোলেন গ্রেনের মধ্যেই থাকে মেল গ্যামেট, যেটা আমার সেক্সুয়াল রিপ্রোডাকশনে লাগবে। একটা ফিমেল গ্যামেটের সাথে আমাকে ফার্টিলাইজ করাতে হবে। সে হতে পারে সেই ফুলে, একই ফুলে আছে, হতে পারে অন্য গাছের কোনো ফুলে আছে। তাহলে এইখানে যে পোলেন গ্রেনটা তৈরি করছে, যে মেল গ্যামেটটাকে ধারণ করে, তাকে এখান থেকে, অ্যান্থার থেকে বেরিয়ে অন্য ফুলে পৌঁছাতে হবে। তাহলে বেরোতে গেলে কোথাও থেকে বেরোতে হবে, ঠিক এই অংশ থেকে ফেটে পোলেন গ্রেনগুলোকে বেরিয়ে যায়। আর এই পোলেন গ্রেনগুলোকে ফেটে বেরিয়ে যাওয়া, এন্ডোথেসিয়াম লেয়ারটা ফেটে বেরিয়ে যাওয়াকে বলা হয় ডেহিসেন্স। ট্যাপেটাম, এন্ডোথেসিয়াম এই ডেহিসেন্সে হেল্প করে। ওকে, এন্ডোথেসিয়ামের যে অংশ, এই যে অংশ যেখান থেকে ডেহিসেন্স হয়, সেই অংশের সেলগুলো খুব ন্যারো সেল ওয়ালের থাকে, সেল ওয়ালগুলো খুব ন্যারো হয় এবং সহজে এই জায়গাটা ভেঙে যেতে পারে। এবং এন্ডোথেসিয়াম লেয়ারটা যখন ফেটে যায়, একটা আনইকুয়াল টেনশন তৈরি করে, যে টেনশনের জন্য এপিডার্মিস এবং মিডল লেয়ার এগুলো ফেটে যায়। ওকে, সো এন্ডোথেসিয়াম helps in the dehiscence of pollen grain, dehiscence of anther, আর epidermis protective layer। তাহলে কি বুঝলে, এটা একটা অ্যান্থার, একদম মাঝে আছে আমাদের স্পোরোজেনাস টিস্যু, যেখান থেকে স্পোর ফর্মেশন হবে, মাইক্রোস্পোর তৈরি হবে। সেই মাইক্রোস্পোরকে বললাম আমরা কি, পোলেন গ্রেন। পোলেন গ্রেন, সেই পোলেন গ্রেন যেগুলো তৈরি হবে কিসের মাধ্যমে হবে, থ্রু রিডাকশনাল ডিভিশন বা মিয়োসিস। ঠিক আছে, বা মিয়োসিস সেল ডিভিশনের মাধ্যমে পোলেন গ্রেনগুলো তৈরি হবে। কোথা থেকে তার তৈরি হবে, পোলেন মাদার সেল থেকে, পিএমসি, পোলেন মাদার সেল থেকে তৈরি হবে পোলেন গ্রেন। আর যখনই পোলেন গ্রেন তৈরি হবে, মাঝে এই মাঝের অংশটা, মাইক্রোস্পোরেঞ্জিয়ামের মাঝের অংশটা একটা হলো স্ট্যাক তৈরি করবে, যেটাকে আমরা আগে বলেছি পোলেন স্ট্যাক। ওকে, তাহলে কি হবে, একটা পোলেন মাদার সেল মিয়োসিস সেল ডিভিশন হয়ে একটা সেল থেকে তৈরি হবে চারটে সেল। এখন আমরা যদি মাইক্রোস্কোপের তলায় একটা মাইক্রোস্পোরেঞ্জিয়াকে দেখি, যেটা মিয়োসিস সেল ডিভিশন করে পোলেন গ্রেন তৈরি হচ্ছে, সেখানে দেখবো এরকম চারটে করে মাইক্রোস্পোর পাশাপাশি একসাথে থাকে, চারটে করে। ঠিক আছে, এদেরকে বলা হয় মাইক্রোস্পোর টেট্রাড।
স্বাভাবিক একটা একটা মাইক্রোস্পোর মাদার সেল যখন মিয়োসিস সেল ডিভিশন করবে, একটা মিয়োসিস সেল ডিভিশন হলে কি হবে, একটা সেল থেকে প্রথমে দুটো রিডাকশনাল ডিভিশন, তারপরে ইকুয়েশনাল ডিভিশন বা সমবিভাজন হয়ে চারখানা মাইক্রোস্পোর তৈরি করবে। সেই মাইক্রোস্পোর, এই মাইক্রোস্পোরগুলো ডেভেলপ করে তৈরি করে পোলেন গ্রেন। তাহলে যে পোলেন মাদার সেল, যে পোলেন মাদার সেল তার একটা নিউক্লিয়াস আছে এবং নরমালি ডিপ্লয়েড। ওকে, যখন তার রিডাকশনাল ডিভিশন হলো নিউক্লিয়াসও সেম থাকবে একটা করে, বাট তার প্লয়েডই চেঞ্জ হয়ে যাবে। যদি রিডাকশনাল ডিভিশন হয় তাহলে সেটা হয়ে যাবে হ্যাপ্লয়েড। তাহলে পোলেন মাদার সেল হচ্ছে ডিপ্লয়েড, বাট মাইক্রোস্পোর বা পোলেন গ্রেন ইজ হ্যাপ্লয়েড। ওকে, এবারে মাইক্রোস্পোর সেটা পরে ডেভেলপ করে তৈরি করে পোলেন গ্রেন। তাহলে পোলেন গ্রেন তৈরি হচ্ছে আমার এই মাইক্রোস্পোরাঞ্জিয়াতে। সেই মাইক্রোস্পোরাঞ্জিয়াতে ডেভেলপ করে তৈরি করে একটা হলো টিউব, যাকে বলি পোলেন স্যাক। আমরা এরপরে আসবো পোলেন গ্রেনের স্ট্রাকচারে। ওকে ওকে, আমরা নেক্সট যাই। পোলেন গ্রেন মুছে দিলাম। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, সেখানে ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করো। যদি কনফিউশন থেকে থাকে জানাও, আমরা যে কোনো ভাবে মেসেজ বা ফোন করে যে কোনো ভাবে ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, এবার আমরা দেখব পোলেন গ্রেনের স্ট্রাকচার। পোলেন গ্রেন যেমনটা করে বললাম, একটা মাইক্রোস্পোর মাদার সেল আর পোলেন মাদার সেল ডেভেলপ করে মিয়োসিস সেল ডিভিশন করে কি তৈরি করে, মাইক্রোস্পোর টেট্রা, যেটা পরবর্তীতে আমরা বলে থাকি পোলেন গ্রেন। তাহলে এইটা সাপোজ আমার পোলেন গ্রেন, যখন মিয়োসিস সেল ডিভিশন হলো পোলেন গ্রেনের নিউক্লিয়াস কটা থাকবে, অবভিয়াসলি একটা। তার কিছু পরে এই নিউক্লিয়াসটা মাইটোসিস সেল ডিভিশন করে, মাইটোসিস ক্যারিওকাইনেসিস হয়, দিয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করে এবং মাঝে একটা সেল ওয়াল ফর্মেশন হয়। তাহলে কি হলো, যেটা পোলেন গ্রেনটা প্রথমে একটা নিউক্লিয়াস ছিল, এখন বাইনিউক্লিয়েটেড, এবং সেই দুটো নিউক্লিয়াসের মাঝে সেল ওয়াল তৈরি হয়েছে। তাহলে কি হলো, পোলেন গ্রেন এখন টু সেল স্টেজে আছে, টু সেল স্টেজ। আমরা গোটা অ্যাঞ্জিওস্পার্মের ওয়ার্ল্ডকে যদি দেখি, অ্যাঞ্জিওস্পার্ম মিন্স যাদের মুক্ত বীজ, ফলটা বীজটা ফলের মধ্যে থাকে, সেই টোটাল অ্যাঞ্জিওস্পার্ম যদি আমরা লক্ষ্য করি, টোটাল 60% প্ল্যান্টসে যখন অ্যান্থার ডেহিসেন্স হয়, অ্যান্থার থেকে যখন পোলেন গ্রেনগুলো রিলিজ করে, তখন এরকম টু সেল স্টেজে রিলিজ করে। তাহলে 60% প্ল্যান্টে পোলেন গ্রেন যখন ডেহিসেন্স হয় অ্যান্থারে, তখন টু সেল স্টেজে রিলিজ হয়। ওকে, বাট বাকি 40% প্ল্যান্টে, বাকি 40% অ্যাঞ্জিওস্পার্মে যখন অ্যান্থার থেকে পোলেন গ্রেনগুলো রিলিজ করার আগে এই দুটো যে সেল আছে তার একটা আবার ডিভিশন করে, তাহলে সেটা হচ্ছে 3 সেল স্টেজ। এখন পোলেন গ্রেনের যে নিউক্লিয়াসটা ডিভিশন করে টু সেল স্টেজে হয়েছে, এর একটা সেলকে বলা হয় ভেজিটেটিভ সেল, আর আরেকটা সেলকে বলা হয় জেনারেটিভ সেল, যে জেনারেশনটাকে কন্টিনিউ করবে, সেটা হচ্ছে জেনারেটিভ সেল। দ্যাট মিন্স এই জেনারেটিভ সেলটা
ফার্টিলাইজেশনে অংশগ্রহণ করে। ঠিক আছে, বাট ভেজিটেটিভ সেলে কি করে তাহলে? ভেজিটেটিভ সেল যখন পোলেন গ্রেইনটা স্টিগমার উপরে পড়ে, প্ল্যান্ট এই ফিমেল ফ্লাওয়ারের যে স্টিগমা, সেই স্টিগমাতে পড়ে একটা পোলেন টিউব তৈরি হয়। ঠিক আছে, যখন পোলেন টিউব তৈরি হয়, এই ভেজিটেটিভ সেল জেনারেটিভ নিউক্লিয়াসকে তখন নিউট্রিশন যোগায়। ওকে ওকে, এবার প্রশ্ন হচ্ছে যখন 2 সেল থেকে 3 সেল স্টেজে আসে, যখন 2 সেল থেকে 3 সেল স্টেজে আসে, আমি আরেকটা কনফিউশন হয়ে যাবে সব, সেটা হচ্ছে যারা 3 সেল স্টেজে আসে তাদের পোলেন গ্রেইনে 3টে নিউক্লিয়াস থাকে। ওকে, বাট যারা 2 সেল স্টেজে তাদের কি দুটো নিউক্লিয়াস থাকে বা দুটো সেল স্টেজ থাকে, নাকি তারাও 3 সেল স্টেজে পৌঁছায়? অবভিয়াসলি সবাই 3 সেল স্টেজে পৌঁছায়। 40% এ ডেহিসেন্সের আগে যায় আর 60% এ ডেহিসেন্সের পরে তৈরি হয়। ঠিক আছে, এখানে এবার প্রশ্ন যে 2 সেল থেকে যখন 3 সেল স্টেজে এলো, যখন 2 সেল থেকে 3 সেল স্টেজে এলো, তারপরে কোনো একটা সেলের মাইটোসিস সেল ডিভিশন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সেই মাইটোসিস সেল ডিভিশনটা ভেজিটেটিভ সেলের হলো না জেনারেটিভ সেলের হলো? অবভিয়াসলি ভেজিটেটিভ সেলের কোনো মাইটোসিস সেল ডিভিশন হয় না। জেনারেটিভ সেল, এই জেনারেটিভ সেলটা ডিভিশন হয়ে দুটো সেল তৈরি করে। তাহলে এখানে আমরা পেলাম দুটো জেনারেটিভ সেল। ওকে, এই দুটো জেনারেটিভ সেল আমার ফার্টিলাইজেশন হেল্প করবে, ফার্টিলাইজেশনে অংশগ্রহণ করবে। একটা তৈরি করবে এমব্রায়ো আর একটা তৈরি করবে এন্ডোস্পার্ম। ওকে, এবার পোলেন গ্রেইনের স্ট্রাকচারটা একটু দেখব। আমরা যদি মাইক্রোস্কোপের তলায় বিভিন্ন প্রজাতির পোলেন গ্রেইনগুলোকে দেখি, তাহলে তাদেরকে দেখব নানান রকমের স্ট্রাকচার আছে। কয়েকটা ছবি আমি অ্যাটাচ করে দেবো পরে। ঠিক আছে, তাদের স্ট্রাকচারগুলো যদি লক্ষ্য করি, স্ট্রাকচার পোলেন গ্রেইনের উপরে বাইরের লেয়ারে নানান রকমের সব স্ট্রাকচারগুলো দেখতে পাবে, নানানগুলো অবাক হয়ে যাওয়ার মতো স্ট্রাকচার। এখন হ্যাঁ, সেগুলোর প্রয়োজন কি, কেন? অবশ্যই পরিবেশের চাহিদার জন্য, অ্যাডাপ্টেশন। ওকে, অভিযোজনের ফলেই এগুলো হয়েছে। তো যাই হোক, আমরা সেই পোলেন গ্রেইনকে যদি লক্ষ্য করি, এটা হচ্ছে আমার পোলেন গ্রেইন 2 সেল স্টেজে আছে বা 3 সেল স্টেজে। ওকে, এই পোলেন গ্রেইনের লেয়ারগুলোকে আমরা যদি দেখি, পোলেন গ্রেইনের লেয়ারগুলো যদি দেখি আমরা, পোলেন গ্রেইনের বাইরে দুটো লেয়ার পাবো, দুটো লেয়ার। অবভিয়াসলি একটা, যেহেতু পোলেন গ্রেইন প্ল্যান্ট সেল, একটা সেল লেয়ার অবশ্যই সেল ওয়াল হবে, তার মধ্যে সেল মেমব্রেন আছে, এবং তার বাইরে একটা স্পেশালাইজড সেল ওয়াল লেয়ার আছে, স্পেশালাইজড সেল লেয়ার। ভিতরে যে সেল লেয়ারটা, সেল ওয়াল, আমরা জানি যে প্ল্যান্টের সেল ওয়াল পেকটিন এবং সেলুলোজ দিয়ে তৈরি। পেকটিন প্লাস সেলুলোজ, এই পেকটিন এবং সেলুলোজ নির্মিত যে লেয়ার, সেটা হচ্ছে ইনার লেয়ার, যাকে আমরা বলি ইনটাইন। বুঝলেন, যেটাকে আমরা বলি ইনটাইন। আর যেটা বাইরের লেয়ার, সেটাকে বলি এক্সাইন। তাহলে দুটো লেয়ার, একটা হচ্ছে ইনটাইন, একটা হচ্ছে এক্সাইন। ওকে, তাহলে লেয়ার্স অফ পোলেন গ্রেইন, ওয়াল লেয়ার্স অফ পোলেন গ্রেইন দুটো, একটা হচ্ছে এক্সাইন আউটার লেয়ার, একটা হচ্ছে ইনটাইন বা ইনার লেয়ার। ইনটাইনটা তৈরি পেকটিন এবং সেলুলোজ দিয়ে, তাই একে বলি পেকটোসেলুলোজিক। ইনটাইন পেকটোসেলুলোজিক। এবারে এই এক্সাইনটাকে যদি আমরা লক্ষ্য করি, এক্সাইনটা বাইরের পোলেন গ্রেইনকে, যে আমরা যে পোলেন গ্রেইনগুলোকে মাইক্রোস্কোপে দেখার চেষ্টা করব, তার উপরে লেয়ারে নানান রকম স্ট্রাকচার দেখা যায়। সেই স্ট্রাকচার, সেই কারুকার্যগুলো অ্যাকচুয়ালি এই এক্সাইনের কারুকার্য, এবং এই এক্সাইন একটা স্পেশালাইজড কেমিক্যালস দিয়ে তৈরি। এবং তার সবচেয়ে সুন্দর ইন্টারেস্টিং ফিচার হচ্ছে
এমন একটা কেমিক্যালস দিয়ে তৈরি যে কেমিক্যালসটা কোনো অ্যাসিড, কোনো বেস বা ক্ষার একে ডিগ্রেড করতে পারে না, বা এমন কোনো এনজাইমস নেই যাকে ডিগ্রেড করতে পারে। কোন ক্ষার, স্ট্রং অ্যাসিড, কোন স্ট্রং বেস বা কোন স্ট্রং এনজাইম এই এনজাইমকে নষ্ট করতে পারে না। এনজাইম মিন্স সেই এনজাইমে যে কেমিক্যালসটা আছে সেই কেমিক্যালসটাকে নষ্ট করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে সেই কেমিক্যালসটা কি? সেই যে কেমিক্যালস দিয়ে এনজাইমটা তৈরি তাকে বলি স্পোরোপোলেনিন। স্পোরোপোলেনিন, এই স্পোরোপোলেনিনটা সবচেয়ে হার্ড সাবস্টেন্স, ঠিক আছে, যেটা অ্যাসিড, বেস এবং এনজাইম কেউ একে ডিগ্রেড করতে পারে না। ওকে, এবার দেখো এই পলিন গুলো আমরা যদি লক্ষ্য করি, যখন ফ্লাওয়ারিং সিজন আসে, এই যে এখন বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে মানে আবার চারিদিকে রাস্তায় গুড়ি গুড়ি ধুলো উড়ে বেড়ানো এবং রাস্তায় ফুলের সমারোহ, সেখানে আমরা দেখবো মানে পলিন গুলো থাকে। এবং এই সময় ম্যাক্সিমাম মানুষের অ্যালার্জি হয়। এই অ্যালার্জির জন্য পোলেন গ্রেন গুলো দায়ী, ঠিক আছে, এগুলো এই জন্য একে বলি পোলেন অ্যালার্জি। ওকে, তো যাই হোক, আমি এক্সাম্পলের কথা বলছিলাম যে সবচেয়ে হার্ড সাবস্টেন্স যেটা কোনো অ্যাসিড, কোনো বেস, কোনো ক্ষার দিয়ে ডিগ্রেড করতে পারে না। তবে একটা স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, যখন পোলেন গ্রেন গুলো ফিমেল ফ্লাওয়ারে গিয়ে পড়ে, স্টিগমাতে গিয়ে পড়ে, গ্যামেটটাকে ওভারিতে পৌঁছাতে হয়, ফিমেল গ্যামেটের সাথে ফার্টিলাইজেশন করতে হয়, তার জন্য একটা টিউব তৈরি হয় যাকে বলে পোলেন টিউব। এখন প্রশ্ন হচ্ছে, যদি এনজাইমকে যদি নষ্ট না করতে পারি তাহলে পোলেন টিউবটা বেরোবে কি করে? বললাম যে এনজাইমকে কোনোভাবে নষ্ট করা যাবে না, তাহলে সেই পোলেন টিউবটা, সাপোজ পোলেন টিউবটা বেরোবে, সেই পোলেন টিউবটা বেরোবে কিভাবে? ঠিক আছে, যেমন আইন থাকে তেমনি আইনের ফাঁকও থাকে। ওকে, তার মানে এই এনজাইমের কোনো একটা জায়গা আছে যেখানে স্পোরোপোলেনিন অ্যাবসেন্ট, ঠিক আছে, এই যেখানে স্পোরোপোলেনিন অ্যাবসেন্ট সেখান থেকে পোলেন টিউব জার্মিনেশন হয়। পোলেন টিউব জার্মিনেশন হয় কোথা থেকে? যেখানে স্পোরোপোলেনিন অ্যাবসেন্ট আছে। ঠিক আছে, এই যেখান থেকে জার্মিনেশন হয় তাকে বলি জার্ম পোর। ওকে, এবার আসি পোলেন গ্রেন। এই পোলেন গ্রেনগুলোকে সংগ্রহ করে এনার্জি রিচ ফুড সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হয়। দেশের ঘোড়া বা যারা অ্যাথলেটিক, তারা তাদের দৌড় এর আগে, তাদের রানের আগে বা খেলার আগে এই পোলেন ট্যাবলেট সেগুলোকে ওরা খাওয়ার চেষ্টা করে, কনজাম করার চেষ্টা করে, সেখানে প্রচুর এনার্জি প্রোভাইড করে। এখন আর একটা ঘটনা, আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা জানা দরকার সেটা হচ্ছে, আচ্ছা এমন তো হতে পারে যে পৃথিবীতে আগে অনেক গাছ ছিল, অনেক প্ল্যান্টস ছিল যারা পৃথিবীতে আজ নেই। ঠিক আছে, যদি এমন সম্ভব হতো তাদের ফিমেল গ্যামেট এবং মেল গ্যামেটকে যদি আমরা প্রিজার্ভ করে রাখতে পারতাম, দ্যাট মিন্স মেল গ্যামেট পোলেন গ্রেনকে যদি আমরা প্রিজার্ভ করে রাখতে পারতাম, তাহলে আজকে তাদেরকে আমরা ফার্টিলাইজেশন করে এই পৃথিবী থেকে তাদেরকে এক্সটিংক্ট বা অবলুপ্ত হতে দিতাম না। ঠিক আছে, সেজন্য যদি এরকম কোনো পসিবিলিটি থাকতো, সেই পসিবিলিটি আজ আছে। আজ পোলেন গ্রেনগুলোকে বহুদিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। কিভাবে রাখে? পোলেন গ্রেনগুলোকে লিকুইড নাইট্রোজেনের মধ্যে রাখা হয়। ঠিক আছে, পোলেন গ্রেনগুলোকে লিকুইড নাইট্রোজেনের মধ্যে স্টোর করে রাখা হয়। তার টেম্পারেচার হয় -196 ডিগ্রি সেন্টিগ্রেড। এই রকম কন্ডিশনে কোন জিন অথবা পোলেন গ্রেন এদেরকে প্রিজার্ভ করে রাখাকে বলা হয় ক্রায়ো প্রিজার্ভেশন।
এদেরকে বলা হয় ক্রায়ো প্রিজার্ভেশন। ওকে, এবং অবভিয়াসলি এই ক্রায়ো প্রিজার্ভেশন যেখানে প্ল্যান্ট তার হ্যাবিটাট, যেখানে তার বাসস্থান, সেখান থেকে পলিউন্টগুলোকে সংগ্রহ করে কোনো ল্যাবে, কোনো স্টোর হাউসে সেখানে স্টোর করা হয়, তার নিজস্ব বাসস্থান থেকে অন্য কোথাও এনে তাকে স্টোর করা হয়। এই জন্য এই ক্রায়ো প্রিজার্ভেশন হচ্ছে এক্স সিটু কনজারভেশন। আমরা পরে পড়বো কোনো ভিডিওতে, ক্লাসে এক্স সিটু কনজারভেশন, ইন সিটু কনজারভেশন এগুলো পড়বো। তো এক্স সিটু কনজারভেশন হচ্ছে কাউকে প্রিজার্ভ করা, কাউকে প্রোটেকশন দেওয়া, কাউকে বাঁচিয়ে রাখা এবং তার নিজস্ব বাসস্থান ছেড়ে অন্য কোথাও, তখন তাকে বলি এক্স সিটু প্রিজার্ভেশন বা কনজারভেশন। যদি কোনো অর্গানিজমকে, কোনো অ্যানিমালকে, কোনো প্ল্যান্টকে তার নিজস্ব হ্যাবিটেটে, নিজস্ব বাসস্থানে প্রিজার্ভ করা হয়, তখন তাকে বলি ইন সিটু কনজারভেশন। ওকে, এখানে কি হয় এক্স সিটু কনজারভেশন। ওকে, এবারে এই পলিউন্টগুলো যেগুলো একটা অ্যান্থাম থেকে শেড আউট করেছে, কতক্ষণ পর্যন্ত সে অ্যাক্টিভ থাকে একটা ফিমেল গ্যামেটকে ফার্টিলাইজ করার জন্য, যে টাইমটা সে অ্যাক্টিভ থাকে ফার্টিলাইজেশনের জন্য, তাকে বলা হয় ভায়াবিলিটি পিরিয়ড। ওকে, এই ভায়াবিলিটি পিরিয়ড কোনো প্ল্যান্টের ক্ষেত্রে 30 মিনিটস, যেমন ধান এবং গমের ক্ষেত্রে, এবং কোনো প্ল্যান্টের সেটা অনেক বেশি, 1 উইক, 1 মান্থ এরকম এক্সটেন্ডেড হতে পারে। ওকে, আজকে মোটামুটি পলিউন্ট পর্যন্ত থাকবে ক্লাস, আর পরের ক্লাসে দেখা হবে। এই পর্যন্ত ক্লাস নোট করো, ক্লাসটা যদি বুঝতে পারো অবশ্যই ফিডব্যাক জানাও। যদি কোথাও প্রবলেম থাকে, ইমপ্রুভমেন্টের দরকার পড়ে, অবশ্যই ফিডব্যাক জানাতে ভুলো না। ভালো থেকো, আবার পরবর্তী পরের ভিডিওতে আমরা ফিমেল পার্টটাকে নিয়ে হাজির হব, এবং এভাবে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কভার করব, প্রতিটা সাবজেক্ট এভাবে চলতে থাকে। থ্যাংক ইউ সবাই, ভালো থেকো, টাটা।